প্রথম হচ্ছে রিয়েক্ট কি। তো হচ্ছে রিয়েক্ট আমরা মোটামুটি সবাই জানি যে এখন মানে ওয়ার্ল্ডে জাভাস্ক্রিপ্টের খুব তুমুল চাহিদা চলতেছে। তো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে ফেসবুক তৈরি করছে। আম, এবং এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য। আর রিয়েক্টের মোটামুটি প্রধান তিনটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ডিক্লারেটিভ, একটা কম্পোনেন্ট বেসড, এটা হচ্ছে লার্ন ওয়ান্স রাইট এনিওয়্যার। তো প্রথমে আমরা ডিক্লারেটিভটা বুঝবো। তো ডিক্লারেটিভটা বোঝার আগে আমাদেরকে একটু এখানে বুঝে আসতে হবে যে ইম্পারেটিভ আর ডিক্লারেটিভ প্রোগ্রামিং এর দুইটা অ্যাপ্রোচ আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো ইম্পারেটিভ প্রোগ্রামিং হচ্ছে হাউ ইউ ডু সামথিং, আর ডিক্লারেটিভ প্রোগ্রামিং হচ্ছে হোয়াট ইউ ডু। তো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে মোটামুটি বুঝতে পারবো। তো সাপোজ সামওয়ান হ্যাজ ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট উইথ হিজ হাজবেন্ড। তো একটা কাপল ধরনের রেস্টুরেন্টে গেছে। তো তারা ওয়েটারের সাথে দেখা হইলো। তারা বলল যে যে ওয়েটারকে বললো যে আমি একটা টেবিল দেখতেছি যেখানে হচ্ছে গোয়িং গন ফিশিং একটা সাইন আছে, তার মানে টেবিলটা খালি। তো আমি আর আমার হাজবেন্ড ওই টেবিলে যাই বসবো। তো এই সরি কাপল ওয়েটারটাকে বললো। তো এটা হচ্ছে ইম্পারেটিভ অ্যাপ্রোচ, মানে আমি কাজটা কিভাবে করব, কোন জিনিসটা আমি চুজ করব, আমি ডিটেল বলে দিলাম। আর বাদবাকি আমি যখন ডিক্লারেটিভ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব তখন আমি ওয়েটারকে দেখলাম এবং ওয়েটারকে বললাম যে আমার দুইজনের জন্য একটা টেবিল দরকার, তো আমাকে চুজ করে দাও। তো ওয়েটার তো ওই রেস্টুরেন্টে তার প্রেফারেন্স মতো সে দেখে চুজ করে তো জানাই দিবে। তো ডিক্লারেটিভ অ্যাপ্রোচটা অনেক সহজ আর কি। আরেকটা উদাহরণ যদি দেখি, যে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে আমি এখান থেকে তোমার বাসায় কিভাবে যেতে পারবো। তো আমার ফ্রেন্ড এক বিশাল বক্তৃতা দিয়ে শুরু করলো যে এখান থেকে নর্থে যাও, সেখানে সামনে একটা দোকান আছে, দোকানের ডাইনে যাও, এখান থেকে রাইটে নাও, এখান থেকে স্ট্রেট যাও। এরকম বিশাল একটা বর্ণনা দিয়ে তারপর তুমি আমার বাসা পাবা। আর ডিক্লারেটিভ অ্যাপ্রোচটা খুবই সোজা, আমি বাসার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো সেটা আমি গুগল ম্যাপে সার্চ করবো, যেভাবেই পারি সে আমি আমার মতো করে তার বাসা খুঁজে নিব। তো ডিক্লারেটিভ অ্যাপ্রোচটা খুব সহজ আর কি, মানে ডিরেক্ট অ্যাপ্রোচ। তো এই রিয়াক্ট হচ্ছে ডিক্লারেটিভ অ্যাপ্রোচটা ফলো করে। আর ডিক্লারেটিভ অ্যাপ্রোচ ফলো করে যে খুব ইন্টারেক্টিভ ইউআই সে তৈরি করে। এবং ডিক্লারেটিভ অ্যাপ্রোচের আরেকটা বিশেষ সুবিধা হলো যে আমাদের এখনকার ওয়েবসাইটে কিছুক্ষণ পর পরই নতুন নতুন আপডেট আসে। তো এই যখনই আমার ওয়েবসাইটে যেরকম একটা পেজের মধ্যে যখন আপডেট আসবে, তো রিয়াক্ট সেটাকে ইফিশিয়েন্টলি যেই জায়গায় আমার আপডেটটা দরকার সেই জায়গায় সে অটোমেটিক আপডেটটা করে দিবে। আমি জাস্ট বলবো যে আমার এই জায়গায় আপডেট দরকার, রিয়াক্ট ওটাকে সে তার মতো করে ওই জায়গায় রেন্ডার করবে। আর এতে আমার অনেক দ্রুত হয় এবং খুব সহজে ডিবাগ করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে কম্পোনেন্ট বেসড। তো আহ নর্মালি আমরা আগে যখন এই এমভিসি স্ট্রাকচার ফলো করতাম বা এরকম ওয়েবসাইট বানাইতাম, তো জাভাস্ক্রিপ্ট পুরোপুরি আমরা ভিউটা রেন্ডার করার জন্য টেমপ্লেট ইউজ করতাম। যেমন আমরা ইদানিং কিছু যে নোড জেএস এর সাথে কাজ করার সময় কিছু টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করছি। যেমন হচ্ছে ওই পাকজেএস বা হামল, হামল একটা আছে, ইজেএস আছে। তো রিয়েক্টের মোটোটা হইলো যে রিয়েক্ট এই টেমপ্লেট ইঞ্জিন মানে টেমপ্লেটের এই ধারণা থেকে সরে এসে তার কম্পোনেন্ট বেসড ভিউটাকে রেন্ডার করতে চাইছে। মানে আমার যে ওয়েব পেজ ফ্রন্ট এন্ডটা হবে সেটাকে আমি বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করব এবং ছোট ছোট প্রত্যেকটা অংশকেই আসলে কম্পোনেন্ট বলা হয়। এবং কম্পোনেন্ট গুলো এনক্যাপসুলেট থাকবে, মানে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্ট থেকে আলাদা থাকবে, প্রতিটা কম্পোনেন্টের কিছু স্টেট থাকবে। তো এইভাবে ছোট ছোট কম্পোনেন্ট করতে করতে আমরা একটা বড় একটা কমপ্লেক্স ইউআই আমরা খুব সহজে তৈরি করতে পারি। এবং একটা কম্পোনেন্টকে মানে কম্পোনেন্টের মধ্যে অনেক বড় ডাটাও পাস করা যাবে। এই হচ্ছে রিয়েক্টের অ্যাপ্রোচ। আর এটা হচ্ছে লার্ন ওয়ান্স রাইট এনিহোয়ার। তো রিয়েক্ট যেহেতু লাইব্রেরি, রিয়েক্টের কিছু ফিচার তো আছেই। তো এর বাইরেও যদি আমরা কোনো রিরাইট করতে চাই বা নতুন কোনো ফিচার আনতে চাই, তাহলে আমরা নিজেরা শুরু থেকে করেও আনতে পারি। আর রিয়েক্ট হচ্ছে আমরা সবাই জানি যে নোডের মাধ্যমে আমরা সার্ভারে রেন্ডার করতে পারি নোড জেএস এর মাধ্যমে। আবার রিয়েক্ট নেটিভের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড, আইওএস মানে সব জায়গায় অ্যাপ, মোবাইল অ্যাপও বানাইতে পারি। তো এটা সুবিধা হচ্ছে যে আমরা রিয়েক্ট একবার শিখলে আমরা ওয়েব, মোবাইল, অ্যান্ড্রয়েড, আইওএস সব জায়গাতে আমি কাজে লাগাইতে পারবো। এটা খুব বড় একটা সুবিধা। আচ্ছা, এখন দেখি আমাদের কারেন্ট কি কি প্রবলেম আছে। তো প্রধান প্রবলেমটা হচ্ছে আমাদের ডম ম্যানিপুলেশন খুব স্লো। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে ডমটা কি। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা যখন কোনো ওয়েব পেজ যখন আমরা দেখি ওয়েবসাইটে, তো সেই আহ, যে ব্রাউজারটা সে আমাদের ওয়েব পেজের একটা স্ট্রাকচার রেডি করে দেয়, যে একটা ট্রি আকারে একটা স্ট্রাকচার দিয়ে দেয়।
এটাকেই বলা হচ্ছে যে ওই ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা সবাই কম বেশি দেখছি যে একটা ওয়েবসাইটের হেড থাকে, বডি থাকে, H1 থাকে, পি ট্যাগ থাকে, অনেক ট্যাগ থাকে এবং এগুলো একটা ট্রি আকারে সুন্দর করে সাজায় দেয়। তো এই কাজটা ব্রাউজার করে দেয়। তো এইটাই হচ্ছে ডম আর কি। তো আমরা যখন এই যে কোনো একটা ওয়েবসাইটে যত চেঞ্জ গুলা প্রোগ্রামার ডম ম্যানিপুলেশনের মাধ্যমে করে। তাই আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery বা রিয়েক্ট এই যত লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্ট, মেইনলি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই ব্রাউজার যে আমাকে ডমটা বানায় দেয় সেই ডমটাকে আমি ম্যানিপুলেশন করে করে আমি লাইভ এই ওয়েব পেজের চেঞ্জ গুলা দেখতে পাই। তো এই ডম ম্যানিপুলেশনটা খুবই আকর্ষণীয় এবং খুবই পাওয়ারফুল। কিন্তু এর সাথে সাথে আমার ডম ম্যানিপুলেশন যত বেশি হইতে থাকে আমার ওয়েব পেজ তত স্লো হইতে থাকে এবং ডম ম্যানিপুলেশনটা মানে খুবই কস্টলি একটা জিনিস। এই জন্য দেখা যাইতেছে বর্তমান ওয়েবসাইটে যত বেশি ডম ম্যানিপুলেশন হইতেছে ওয়েবসাইট তত বেশি সুন্দর হইতেছে এবং সাথে সাথে এটা অনেক মানে পেজটা অনেক ভারী হয়ে যাইতেছে। এই জন্য ডম ম্যানিপুলেশনটা খুব স্লো। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে কমপ্লেক্সিটি অফ টু ওয়ে বাইন্ডিং। মোটামুটি আগে আমরা যেটা করতাম যে ভিউটাকে দুই দুই দিক থেকে বাইন্ড করা হতো এবং মোটামুটি আমার যতটুকু জানি যে অ্যাঙ্গুলারে এই টু ওয়ে বাইন্ডিংটা আছে। হচ্ছে যে আমাদের টেমপ্লেট থেকে ভিউটা বাইন্ড হয়, টেমপ্লেট থেকে ভিউটা রেন্ডার করি, এই ভিউ আবার মডেলকে কিছু আপডেট দেয়, সো মডেলও আবার ভিউকে চেঞ্জ করে। সো ভিউটা দুই দিক থেকে চেঞ্জ হয়, টেমপ্লেট থেকেও চেঞ্জ হয়, মডেল থেকেও চেঞ্জ হয়, আবার দুইটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তো এই টু ওয়ে বাইন্ডিংটা একটু বোঝা একটু কঠিন এবং এটা একটু কমপ্লেক্স। আচ্ছা, এরপর হচ্ছে বর্তমানে যেটা বলছি যে নতুন নতুন ওয়েবসাইট এবং সেখানে প্রচুর মানে ডাটা, প্রচুর আপডেট হইতেছে। মানে আমি একটা ওয়েবসাইটে থাকা অবস্থাতে প্রতি সেকেন্ডে আমার অনেক চেঞ্জ হইতেছে, যে মডেল আসে, অ্যাড আসে, বিভিন্ন ক্লিকে চেঞ্জ। তো একটা পেজে প্রচুর ডাটা চেঞ্জ হয়। তো এই জন্য ওই যে এইটার জন্য ওই যে একই সমস্যা, ডম ম্যানিপুলেশন বেশি করতে হচ্ছে, ফলে আমার ওয়েবসাইট স্লো হয়ে যাচ্ছে এবং আমার ওয়েব পেজটাও কস্টলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা জানি যে এই রিয়েক্ট ফেসবুক তৈরি করছে। তো রিয়েক্ট তৈরি করার আগে ফেসবুকের ইউআইও শুরুতে যে ফেসবুক মানে রিয়েক্টের রেভলিউশন যেভাবে হয়েছে, যে ফেসবুক শুরু করার পরও তাদের ইউআইও আস্তে আস্তে অনেক জটিল হইতে শুরু করছিল। তো দেখা গেছে যে তখন মোটামুটি এরকম যে ফেসবুকের যে নতুন কোনো ইউআই আপডেট আসলে বা নতুন কোনো ফিচার আসলে, যেমন হচ্ছে যে ওদের অ্যাড এর ক্ষেত্রে অনেক আপডেট আসতেছিল। তো ওদের নতুন কোনো আপডেট আসলে ওদের যে কোড বেস দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক বড় হইতেছিল এবং নতুন একটা আপডেট আসলে সেই আপডেটটা ওই কোড বেসে অ্যাপ্লাই করতে হইলে মানে তাদের অনেক মানে প্রথম থেকে শুরু করা লাগতো এবং এই কোড বেসটা মেনটেন করা খুব কঠিন হয়ে যাইতেছিল। এই জন্য তারা চিন্তা করছে যে নতুন কোনো একটা সলিউশন আসলে যেটাতে কোড মেনটেন করা খুব সহজ হবে এবং ইউআই আর্কিটেকচারটাও যে সুন্দর হবে। তো সব দিক থেকেই এরকম রিয়েক্টের মতো একটা লাইব্রেরির খুব চাহিদা ছিল। আচ্ছা, আরেকটা যেটা ছিল রিয়েক্টের আগে, যে আমাদের জাভা স্ক্রিপ্টের এমবিসি আর্কিটেকচারে প্রচুর লাইব্রেরি ছিল, প্রচুর এরকম ফ্রেমওয়ার্ক ছিল, লাইব্রেরি আছে, মানে সবগুলাই মানে সবাই এমবিসির দিকে ঝুঁকে পড়ছিল। তো মানে সবাই এমবিসি নিয়ে চিন্তা করতেছিল। তো এমবিসি থেকে বাইরেও আমাদের একটা দরকার ছিল। আচ্ছা, তো এই সবগুলা প্রবলেমের সমাধান আমাদেরকে রিয়েক্ট দিবে। এখন দেখি যে রিয়েক্ট আমাদের কিভাবে এগুলা থেকে উদ্ধার করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রিয়েক্ট কোড এমভিসি ফ্রেমওয়ার্ক না, রিয়েক্ট হচ্ছে ফ্রেমওয়ার্কই না আসলে। রিয়েক্ট রিয়েক্ট হচ্ছে সহজ মানে সাধারণ একটা লাইব্রেরি। এটা হচ্ছে ইউজার ইন্টারফেস বিল্ড করার জন্য তৈরি হয়। আচ্ছা, রিয়েক্ট হচ্ছে এমভিসির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এমভিসি শুধু ভি পার্টটা নিয়ে রিয়েক্ট কাজ করে। আর রিয়েক্ট আমাদেরকে সবসময় এনকারেজ করে যে আমরা ওই কম্পোনেন্টে একটা ওয়েব পেজকে কম্পোনেন্টে ভাগ করে করে কাজ করবো এবং কম্পোনেন্ট গুলো যাতে রিইউজেবল হয়, মানে একটা কম্পোনেন্টকে যাতে আমি বারবার ইউজ করতে পারি। এতে আমার মানে কোড মেনটেন করা, একটা ওয়েব পেজ ছোট ছোট ভাগে তৈরি করা, এটা খুব সহজ হয়। আচ্ছা, আর রিয়েক্টে যেটা বলছি যে এটা কোনো নো কমপ্লেক্স টু ওয়ে ডাটা ফ্লো, এটাতে কোনো টু ওয়ে ডাটা ফ্লো নাই। এটা ডাটা ফ্লোটা ওয়ান ওয়ে এবং ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, খুব লেস কোড ইউজ করে। আমার প্রতিটা ওয়েব পেজকে আমি দেখেই বোঝা যাচ্ছে কম্পোনেন্টে কম্পোনেন্টে ভাগ করব এবং প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট দিকে ডাটা পাস হবে। আর কোনো ইভেন্ট যদি হয়, যেমন মাউস ক্লিক বা হচ্ছে আমার কিবোর্ড ক্লিক, সেগুলো সে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টকে মানে সে জানাবে যে আমার এইখানে একটা ইভেন্ট ক্লিক হয়েছে, যে মাউস ক্লিক হয়েছে। তো প্যারেন্ট কম্পোনেন্ট সেই অনুযায়ী অ্যাকশন নিবে। আর ডাটা সবসময় নর্মালি টপ টু বটম অ্যাপ্রোচে ডাটা পাস হয়, ওয়ান ওয়ে ডাটা ফ্লো, সিম্পল। আচ্ছা, রিয়েক্ট হচ্ছে খুবই ফাস্ট এবং এটাই মানে রিয়েক্টকে অন্যান্য সবকিছু থেকে আলাদা। ডম ম্যানিপুলেশন যে স্লো এবং এটাই মেইন মানে চিন্তা ছিল যে বেশি ইউআই আপডেট হইতেছে, সবকিছুই
সামনের দিকে আগে যাইতেছে, এবং এই ক্ষেত্রে এই যে ডমটাকে ফাস্ট করা এটাই সবার চিন্তা ছিল, এবং এই ক্ষেত্রে রিয়াক্ট খুব মানে ভালো একটা চেঞ্জ করছে। এই ক্ষেত্রে রিয়াক্ট খুবই শাইন করছে। এবং এটা কিভাবে করছে, ট্রেডিশনাল জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন, আগের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন গুলোতে যখন কোনো একটা চেঞ্জ হইতো, তো আমরা ইম্পারেটিভলি সেই চেঞ্জটাকে ডমের মধ্যে আপডেট করে দিতাম। যে চেঞ্জটা হয়েছে সেটা আমি ওই ডম ডাইরেক্ট ডমে যে আপডেট করে দিতাম। কিন্তু রিয়েক্ট নতুন একটা জিনিস আবিষ্কার করছে, নতুন একটা জিনিস আনছে, একটা কনসেপ্ট আনছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ডম। আমাদের তো ওয়েব পেজে একটা ডম থাকেই যেটা ব্রাউজার দিয়ে দেয়, তার সাথে রিয়েক্ট নতুন আর একটা ডম যে ভার্চুয়াল ডম, সে এটা নিজের জন্য একটা ট্র্যাক রাখে, এবং এটার মাধ্যমে এইটা ইউজ করে রিকনসিলিয়েশনের মাধ্যমে সে ডম ম্যানিপুলেশনটা যাতে ফাস্ট হয়, এবং ডম যাতে অযথা বেশি ম্যানিপুলেশন করা না লাগে, সেই জন্য আর কি একটা সিস্টেম বাই করছে। তো এই সিস্টেম একটা বড় একটা বর্ণনা আছে। মোটামুটি এটা হচ্ছে যেটা এখানে বলা যায় যে আমার তো একটা ডম থাকেই, আর রিয়েক্ট সে একটা ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডমটা সে শুরুতে আচ্ছা এখানে পরে গেলেই হবে। ভার্চুয়াল ডম এই রিকনসিলিয়েশন প্রসেসটা যেটা করে, যে শুরুতে নিচেরটা হচ্ছে আমার অরিজিনাল ডম, ব্রাউজার ডম যেটা আমাকে প্রোভাইড করে, আর উপরটা হচ্ছে ভার্চুয়াল ডম। তো শুরুতে রিয়েক্ট এই ভার্চুয়াল ডমটা অরিজিনাল যে ডম সেটারই একটা কপি তৈরি করে, এবং আহ, ধরলাম ওই কপি থেকে আমার এই নোডে একটা চেঞ্জ আসছে। তো এই চেঞ্জটা রিয়েক্ট এই নোডটা এর কারেন্ট এর কাছাকাছি যে নোড, তো এটার থেকে কি চেঞ্জ আসছে সেটা সে ডিফারেনশিয়েট করে। না আমার এই নোড যে চেঞ্জটা আসছে সেই সেই নোড আর তার আশেপাশে কি কি নোডে কি চেঞ্জ আসছে, মানে মিনিমাম কয়টা নোডে চেঞ্জ আসছে সে সে আগের নোডটা থেকে ডিফারেনশিয়েট করে। এবং তারপর যেহেতু এই দুইটা নোডে চেঞ্জ আসছে, সে শুধুমাত্র এই দুইটা নোডেই এই ব্রাউজার ডোমে চেঞ্জ করে। তো শুরুতে দেখেন আমার এই নোডে আর এই দুইটা নোডে চেঞ্জ আসছে। এক্ষেত্রে কিন্তু সে যখন চেঞ্জটা ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার পর যখন চেঞ্জগুলো ডিফারেনশিয়েট করে, সেই ক্ষেত্রে কিন্তু ব্রাউজার ডোমে কোনো ইফেক্ট পড়ে না। তো ডিফারেনশিয়েট করে সে যখন দেখে যে এই দুইটা ডোমে শুধু নোডে শুধু চেঞ্জ আসছে, তো শেষমেশ যায় রিয়েক্ট শুধু এই দুইটা নোডেই চেঞ্জ করে, বাকি নোডগুলোতে কোনো ইফেক্ট পড়ে না। এবং এই ক্ষেত্রে ডম ম্যানিপুলেশন মানে অযথা ডম ম্যানিপুলেশন গুলো অনেক কমে যায়, এবং আমার ডম ম্যানিপুলেশন অনেক ফাস্ট হয়। এটা আমরা সামনে আর একটা এক্সাম্পল দেখব। আচ্ছা রিয়েক্টের ফান্ডামেন্টালস দেখি। রিয়েক্টের মেইন তিনটা জিনিস আছে, মোটামুটি এই তিনটা জিনিসই রিয়েক্টের রিয়েক্ট বেসিক ফান্ডামেন্টাল। তিনটা জিনিস বুঝতে পারলেই যে রিয়েক্টে কাজ করা খুব সহজ হবে। একটা হচ্ছে কম্পোনেন্ট, যেটা আগেই বলছি যে রিইউজেবল বিল্ডিং ব্লকস অফ ওয়েব অ্যাপ্লিকেশন, যে একটা ওয়েবসাইটের ছোট ছোট পার্ট, এবং এই কম্পোনেন্ট গুলা নর্মালি হচ্ছে জাস্ট একটা আইডেম্পোর্টেন্ট ফাংশন হয়। মানে এটাতে আমি যেই সেম ইনপুট একই ইনপুট দিলে সে সবসময় একই আউটপুট দিবে। তো নর্মাল ফাংশনাল কম্পোনেন্ট আমরা বলতে পারি, এই কম্পোনেন্ট গুলো এরকম হয়। আচ্ছা এরপরে হচ্ছে আমার প্রপস। প্রপস হচ্ছে আমার যে এই যে আমি ওয়েব পেজটাকে বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করব, তো এই কম্পোনেন্টে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে মানে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করার জন্য এই প্রপস গুলা ইউজ হয়। আর এই প্রপস গুলো সবসময় ইমিউটেবল হয়, অর্থাৎ প্রপস গুলো কোনো চেঞ্জ হয় না। আচ্ছা আর আর ৩ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে রিপ্রেজেন্ট ইন্টারনাল স্টেট অফ কম্পোনেন্ট, মানে কম্পোনেন্টের ভিতরে নিজস্ব কিছু স্টেট থাকে, এবং এই স্টেট গুলা নর্মালি একটা অবজেক্ট হয় যেটা চেঞ্জেবল ডাটা হোল্ড করে। অর্থাৎ আমার কম্পোনেন্টের যে ডাটাগুলো চেঞ্জ হতে পারে সেগুলো আমি স্টেটের মাধ্যমে হোল্ড করি, এবং যেহেতু এটা চেঞ্জেবল ডাটা এটা মিউটেবল। তো প্রপস আর কম্পোনেন্টের মধ্যে একটা জিনিস বিশেষ লক্ষণীয়, সেটা হইতেছে যে স্টেট গুলো কিন্তু চেঞ্জেবল, স্টেট গুলো চেঞ্জ হয়, এবং স্টেট চেঞ্জ হইলে ওটার সাথে সাথে মানে কম্পোনেন্ট এটাকে অটো আপডেট করে ফেলে, রিয়েক্ট এটাকে অটো আপডেট করে। আর প্রপসটা হচ্ছে ইমিউটেবল, প্রপস কখনো চেঞ্জ হয় না। প্রপস আমরা যেভাবে ডিক্লেয়ার করব সেটাই সবসময় সেরকম থাকবে, সেটা কখনো চেঞ্জেবল হবে না। এটা হচ্ছে প্রপস আর স্টেটের একটা মেইন পার্থক্য। আচ্ছা রিয়েক্টের এই তিনটা কম্পোনেন্ট প্রপস আর স্টেটের একটা উদাহরণ আমরা দেখি। কারণ নর্মাল একটা যদি ওয়েবসাইট চিন্তা করি, একটা ওয়েব পেজ, তো এটা হচ্ছে ধরেন আমরা একটা কমেন্ট অ্যাপ চিন্তা করলাম, যে একটা কমেন্ট অ্যাপ্লিকেশন আমরা বানাবো। তো কমেন্টের শুরুতে হচ্ছে আমার একটা ব্যানার থাকবে, তো বাম পাশে হচ্ছে এখানে আমার নাম লিখবো, কমেন্ট দিব। তো কমেন্ট দেওয়ার পর যখন কমেন্ট বাটনে ক্লিক করি তো এখানে আমার কমেন্ট গুলো দেখাবে। তো এখন আমরা দেখি এই ওয়েব পেজটাকে আমরা কিভাবে কম্পোনেন্টে ভাগ করতে পারি, এবং কম্পোনেন্টের মধ্যে কিভাবে আমরা প্রপস আর স্টেট দিয়ে এটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি। তো এখানে থেকে আমরা যদি কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, তো এই পুরাটাকে আমরা একটা প্যারেন্ট কম্পোনেন্ট অ্যাপ কম্পোনেন্ট ধরতে পারি। তো এটার মধ্যে এই কমেন্ট ফর্মটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারি।
তারপর এই যতগুলো কমেন্ট আছে এটাকে আমরা একটা কমেন্ট লিস্ট একটা কম্পোনেন্ট ধরতে পারি, আর প্রতিটা কম্পোনেন্টকে একটা ছোট ছোট কমেন্ট কম্পোনেন্ট ধরতে পারি। তো মোটামুটি এটা এভাবে আমরা একটা ওয়েব পেজকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করতে পারি। আচ্ছা, আর এই কম্পোনেন্টের মধ্যে প্রপস আর স্টেট যেভাবে ডাটা পাস করবে, যেভাবে অর্গানাইজ করতে পারে, তো এইটা কিভাবে হইতে পারে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা আসি স্টেট গুলো। তো এই কমেন্ট ফর্মে তো স্টেট যেটা হচ্ছে যে আমার এই একটা কম্পোনেন্টে যে ডাটাগুলো চেঞ্জ হইতে পারে সেগুলো আমরা স্টেটে নিব। আর স্টেট যেহেতু চেঞ্জেবল ডাটা, মানে স্টেট ডাটাগুলো চেঞ্জ হবে। কমেন্ট ফর্মে আমার কি আছে, নেম আছে আর কমেন্ট আছে, মেসেজ আছে। তো এখানে আমার নেম এটা চেঞ্জ হইতে পারে, মেসেজ মেসেজ আমি যখন লিখবো এটাও চেঞ্জ হতে পারে। তো আমরা এখানে স্টেট অবজেক্টের মধ্যে নেম আর মেসেজ স্ট্রিং আকারে নিতে পারি। আর এগুলো যখন আমি যখন নেম লিখবো মেসেজ লিখবো সাথে সাথে এগুলো চেঞ্জ হবে, এবং এগুলো চেঞ্জ হলে এবং ওয়েবসাইটও এটার ইফেক্ট পড়বে, ওয়েবসাইট অটো আপডেট হয়ে যাবে। আচ্ছা, আর এখানে যে কমেন্ট লিস্ট কম্পোনেন্টটা আছে, কমেন্ট লিস্ট কম্পোনেন্টে আমরা স্টেট হিসেবে কমেন্টস এর যে লিস্টটা সেটা অ্যারে আকারে নিতে পারি। এটা একটা স্টেট। দেখেন এই ডাটাগুলো চেঞ্জ হবে, সেজন্য আমরা এগুলোকে স্টেট আকারে নিতেছি। বাকি অন্য একটা কম্পোনেন্ট যেমন এই যে অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে, যে এই যে ব্যানার লোগো, এই ডাটাগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। রিয়েক্ট কমেন্টস এটা হচ্ছে মানে স্টেবল, মানে এটা আমার ওয়েব ওয়েব পেজের হেডিং, তো এটা তো কোনো চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমার কোনো স্টেট দরকার হচ্ছে না, এটা এরকমই থাকবে। আচ্ছা, এ হচ্ছে আমার স্টেট। আর হচ্ছে এখান থেকে আমরা প্রপসটা দেখি। যেমন এই কমেন্ট ফর্ম, এখানে যখন আমি নেম আর মেসেজ লিখবো, যখন কমেন্ট বাটনে ক্লিক করব, তখন সে এই স্টেটটা, মানে আমার তো এই কমেন্টটা কমেন্ট লিস্টে পাঠানো দরকার। সেজন্য আমরা এই যে কমেন্ট, এইটা আমরা একটা প্রপসের মাধ্যমে এই কমেন্ট ফর্ম থেকে কমেন্ট লিস্টে পাঠিয়ে দিতে পারি। তো কমেন্ট লিস্ট সে যখনই একটা নতুন কমেন্ট পাবে, সে আমার এই অ্যারেতে পুশ করবে। আর এই কমেন্ট লিস্টে ধরেন আমার এখন ২টা কমেন্ট আছে। তো এই কমেন্টটা এটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট। তো সে ২টা যে কমেন্ট, সে এই কম্পোনেন্ট এটা এই কম্পোনেন্টকে ওই সিঙ্গেল কমেন্ট সে দিবে। কমেন্ট হচ্ছে এই কম্পোনেন্ট আমার একটা মানে সিঙ্গেল কম্পোনেন্টই। তো এ যখন আমার এই কমেন্টটা পাবে, সে তখন এখানে কমেন্টটা শো করবে। মানে এখানে এই কমেন্ট এবং এই কমেন্ট দুইটা একই কম্পোনেন্ট, কিন্তু দুইটা বিভিন্ন প্রপস পাইছে। তো এটা হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট, এই কমেন্ট কম্পোনেন্টটা রিউজেবল কম্পোনেন্ট। সে যতবার নতুন নতুন কমেন্ট পাবে, সে ততবার সেটাকে রেন্ডার করবে, কিন্তু কম্পোনেন্ট একটাই। আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি কম্পোনেন্ট, স্টেট এবং প্রপসের মাধ্যমে একটা ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা ডাটা ফ্লোটা দেখি, যে আমার এটা আগেও দেখছি আমরা, যে কম্পোনেন্ট থেকে নিচের দিকে, টপ থেকে বটমের দিকে ডাটা ফ্লো হয়। এবং এখানে নতুন যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টে প্রপস পাস করি, আর প্রতিটা কম্পোনেন্টের মধ্যে স্টেট থাকে। যে ডাটাগুলো চেঞ্জেবল সেগুলো আমরা স্টেট আকারে কম্পোনেন্টের মধ্যে রাখি। আচ্ছা, এখন আমরা লাইভ কিছু এক্সাম্পল দেখি। প্রথম হচ্ছে আমার এখানে এই কমেন্ট ট্যাবস যেটা আমি দেখালাম, এটা আমরা এখানে তৈরি করা আছে। এখানে যদি আমরা লিখি যে তানজির ভাই যদি একটা কমেন্ট করে, ও হাই ও মাস, এই কমেন্টটা দেখলাম, কমেন্ট দিলে সাথে সাথে এটা উপরে চলে আসে। তো এভাবেই যে আমরা খুব সহজে যে কম্পোনেন্টটা ভাগ করে করে আমরা এ, দিতে পারি। তানজির ভাই যদি একটা কমেন্ট দেয়, সাথে সাথে উপরে চলে আসবে। এই লিস্টটা এভাবে মেনটেন হয়। এই আর এখানে যেটা দেখলাম, যে এখানে যখনই আমি কিছু লিখবো, আমার স্টেট কিন্তু আপডেট হইতেছে এবং ওয়েবসাইটও সাথে সাথে এটা আপডেট হয়ে যাইতেছে। কমেন্টও যখন কিছু লিখবো সাথে সাথে এটা আপডেট হয়ে যায়, এবং যখনই কমেন্ট দিব এবং এই কম্পোনেন্টও আপডেট হয়ে যেতেছে। এবং এই আপডেটগুলো যে ডিক্লিয়ারেটিভ ওয়েতে রিয়েক্ট মানে খুব সহজেই করে দিতেছে আমাদেরকে। আমাদের এই আপডেট নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা স্টেট গুলাকে কিভাবে মেনটেন করব, আর একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কিভাবে প্রপস গুলো পাস করব। আর বাকি কাজ আমাদেরকে রিয়েক্ট খুব সহজেই করে দিবে। আচ্ছা, আরেকটা যেটা উদাহরণ সেটা হচ্ছে টু ডু এমবিসি অ্যাপ। তো এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, এটা খুব কাজের একটা ওয়েবসাইট। কাজের এই জন্য যে যখন আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগবো, যে আমরা এখন ব্যাকবোন মানে জাভা স্ক্রিপ্টের প্রচুর অপশন, মানে জাভা স্ক্রিপ্টের থেকে বেশি অপশন মনে আর কোনো ল্যাঙ্গুয়েজে নাই। মানে ব্যাকবোন জেএস, ডোজো, রিঅ্যাক্ট, পলিমার, নকআউট, প্রচুর লাইব্রেরি আছে। রিয়েল টাইম লাইব্রেরি আছে, নোড আছে, ভ্যানিলা জেএস আছে মানে র জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি আছে। তো আমরা যখনই কোনো
এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগবো যে এখন আমি অ্যাঙ্গুলার ইউজ করব না রিয়েক্ট ইউজ করব না ডোজো ইউজ করব। তো সেই সময় কোনটা ইউজ করবো এটা চুজ করার জন্য এই ওয়েবসাইটটা খুব কাজের। এখানে একটা টু ডু এমবিসি অ্যাপ তৈরি করা আছে যেটা সবগুলো দিয়ে তৈরি করা আছে, ব্যাকবোনও তৈরি করা আছে, রিয়েক্টও আছে, অ্যাঙ্গুলারও আছে, ভুজও, সবগুলো দিয়ে তৈরি করা আছে। তো আমরা দেখে দেখে চুজ করতে পারি। তো এখন আমাদের যেটা কাজে দিবে সেটা হচ্ছে আমরা ভ্যানিলা জেএস এ যে টু ডু এমবিসি অ্যাপ আর রিয়েক্ট জেএস এ টু ডু এমবিসি অ্যাপ, সেম অ্যাপ দুই জায়গায় তৈরি করা আছে। আচ্ছা এটা মানে আমার আগে ওপেন করা ছিল। আচ্ছা এটা হচ্ছে সেম অ্যাপ, এটা হচ্ছে ভ্যানিলা জেএস এ, এটা হচ্ছে রিয়েক্টে। তো কিভাবে আমার রিয়েক্টর ডম ম্যানিপুলেশনটা ফাস্ট হইতেছে এটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। এখানে একটা টু ডু কিছু অ্যাড করলাম, রিয়েক্টেও কিছু টু ডু অ্যাড করলাম। তো এখানে যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখি, আহ, এই যে লিস্টটা সেকশন ইউএল, তো এখানে দেখেন আমার সবাই দেখতে পাচ্ছেন কিনা, এখানে ইউএল এর মধ্যে, আচ্ছা একটু জুম করে দিই, হ্যাঁ ঠিক আছে, এখানে ইউএল এর মধ্যে আমার দুইটা লিস্ট আছে। এটা হচ্ছে ভ্যানিলা জেস। তো এখন এই জায়গাটায় সবাই একটু খেয়াল করবেন, এই যে ডান সাইডে ইউএল, ইউএল এলআই। তো এখানে যখন আমি কোনো টু ডু অ্যাড করতেছি, দেখেন আমার চেঞ্জ গুলো সবাই দেখতে পাচ্ছেন কিন্তু, ও আচ্ছা এখন কারো যদি কোশ্চেন থাকে এখন করতে পারেন, সমস্যা নাই। এই ডান সাইডে এই জায়গাটা খেয়াল করবেন, দেখবেন তো সবগুলাই কিন্তু আপডেট হইতেছে। আমার এই নোডের সবগুলা ইউএল এবং সবগুলা লিস্ট কিন্তু আপডেট হইতেছে সাথে সাথে আমি যেটাই অ্যাড করি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যানিলা জেএসএ মানে র জেএসএ। আর রিয়েক্টে যদি যাই, সেম অ্যাপটাই, এই যে ইউএলটা আমরা খেয়াল করব, এই ইউএল এর এই জায়গাটা খেয়াল করব। এখানে যদি আমি কোনো লিস্ট অ্যাড করি, দেখেন এখানে কিন্তু পুরা ইউএল এবং লিস্টগুলো আপডেট হচ্ছে না, শুধুমাত্র যে লিস্টটা আমরা অ্যাড করতেছি শুধু সেটাই আপডেট হইতেছে। এবং ভ্যানিলা জেসের সাথে রিয়েক্টের এটাই বিশাল একটা অ্যাডভান্টেজ, যে ভ্যানিলা জেস আমাকে এতগুলো তো আমার ডম ম্যানিপুলেশন করার দরকার নাই, ইউএল এবং এই লিস্টগুলা, এই জন্য ডম ম্যানিপুলেশন এখানে ভারী হয়ে যেতেছে। রিয়েক্টে যে ভার্চুয়াল ডমের মাধ্যমে সে ডিফারেন্স করে আমাকে যেটা দেখাচ্ছে, যে ডিফারেন্স করে সে শুধুমাত্র দেখতেছে যে এই ডিফারেন্স করে এই জায়গাটাই চেঞ্জ হইতেছে, তো শুধু এই লিস্টটাই আপডেট করতেছে, এবং এর মাধ্যমে আমার ডম ম্যানিপুলেশনটা অনেক ফাস্ট হয়ে যাইতেছে। এবং এই ক্ষেত্রে রিয়েক্টে আমরা কিন্তু আহ, মানে বর্তমানে অনেক সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করি, অনেক ভারী ভারী, যেমন ফেসবুকের অ্যাপ ভ্যানিলা জেএসও তৈরি করা সম্ভব। যত অ্যাপ রিয়েক্টে করা যায় সবগুলোই ভ্যানিলা জেএসে করা যায়, কিন্তু মেইন সমস্যা হচ্ছে এই একটাই যে ডম ম্যানিপুলেশনটা ভারী হয়ে যায়। এই জন্য রিয়েক্টে ডম ম্যানিপুলেশনটা খুব সহজ এবং ফাস্ট হয়। এই তো ছিল। আচ্ছা, এই তো। আর রিয়েক্ট এখন সব জায়গায় মোটামুটি আমরা যে এই ইয়েতে কাজ করতেছি, ডেভোটেকে, আমাদের আশেপাশের যে অফিস এখানেও রিয়েক্ট ইউজ করে। মোটামুটি বাংলাদেশ এবং সব জায়গায় রিয়েক্ট ইউজ হয়। এবং বিশ্বের বড় বড় যত কোম্পানি আছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এয়ারবিএনবি, নেটফ্লিক্স, উবার, সব জায়গায় এখন রিয়েক্ট ইউজ হইতেছে। এবং আরেকটা মজার বিষয় হইতেছে, বেশিরভাগ জায়গায় আমি শুনতেছি যে যারা আগে যে কোয়েরি বা অ্যাঙ্গুলার বা অন্য কোনো লাইব্রেরি ইউজ করতো, তারা বেশিরভাগই এখন রিয়েক্টে সোয়াইপ করতেছে, মানে রিয়েক্টে চলে আসতেছে। রিয়েক্টের এর মেইন কারণ হচ্ছে ডম ম্যানিপুলেশন ফাস্ট, এবং রিয়েক্টের এই কম্পোনেন্ট এবং স্টেপ প্রপস এর মাধ্যমে একটা প্রজেক্ট হ্যান্ডেল করা খুবই সহজ হয়। এবং এই গিটের মাধ্যমে একটা প্রজেক্ট কন্ট্রোল করা খুব ইজিয়ার হয়, কোড মেনটেন করা খুব সহজ হয়। এবং সবাই মানে রিয়েক্টের দিকে আপাতত সবাই মুভ করতেছে, যতদিন না পর্যন্ত নতুন কোনো আর লাইব্রেরি আসতেছে। আর আমি যে রিসোর্স গুলো ইউজ করছিলাম সেগুলো এখানে আছে। আহ ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন যদি থাকে। এই ডম ম্যানিপুলেশন তো ফার্স্ট হয়ে বুঝলাম, কিন্তু এত যখন আমরা বিভিন্ন কম্পোনেন্টই করি, কম্পোনেন্ট মাঝে যে ইন্টার কানেকশন দিতে হয়, তো এর জন্য কি মানে কোডের নিজস্ব স্পিড স্লো হয়ে যায় কিনা? না 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 না, এই কম্পোনেন্টের মধ্যে যখন আমরা হচ্ছে কম্পোনেন্টের মধ্যে যখন আমরা ডাটা পাস করি, সেটা নর্মালি প্রপস দিয়ে পাস করা হয়। হুম। প্রপস আর এই প্রতিটা কম্পোনেন্টের মধ্যে যে ডাটাগুলো চেঞ্জেবল থাকে স্টেট। তো এই স্টেট ম্যানেজমেন্ট করা, এইটা আসলে একটু মানে এটা একটু মানে একটা চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করা। তো নর্মাল ছোট ছোট অ্যাপ যেগুলো, সেগুলো স্টেট ম্যানেজমেন্ট করা এতটা কঠিন হয় না। কিন্তু আমার অ্যাপ যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, যখন মানে অ্যাপ যখন লার্জ স্কেল বড় অ্যাপের দিকে যেতে থাকে, তখন কম্পোনেন্টের স্টেট গুলা ম্যানেজ করা এবং প্রপস আকারে পাঠানো এটা একটু জটিল হইতে থাকে।
তো এই জন্য এটারও সলিউশন আছে। এটা সলিউশনের জন্য এখন অনেক স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন কনটেক্সট এপিআই, মবেক্স, ফ্লাক্স। তো এগুলোরও অনেক আর্কিটেকচার আছে। তো এটা যখন আমরা রিয়েক্ট শিখবো, বড় বড় অ্যাপ তৈরি করব, নরমালি ফ্লাক্স বা মবেক্স এই কোনো একটা ইউজ করলে আমরা এই সমস্যাটা সহজে সলিউশন করতে পারি। তো ওটার জন্য আবার ফ্লাক্স বা মবেক্স ওটা একটু দেখে নিলেই হবে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা রাকিব ভাই, জি। মানে এখন তো মানে যেটা হচ্ছে যে মানে কি বলে, এখন তো ডাটা তো টপ থেকে বটম ফলো হ্যাঁ, হইতেছে, কিন্তু হ্যাঁ। ব্যাকওয়ার্ডের জন্য তো তাহলে মানে এখন যে কারেন্ট স্টেট রিয়েক্ট জেএস লাইব্রেরি, এটা তো ব্যাকওয়ার্ড ডাটা ফলো করতেছে না, প্রোভাইড করতেছে না। ব্যাকওয়ার্ড ডাটা করে ওরা, মানে নরমালি টপ থেকে বটমেই ওরা সাজেস্ট করে, মানে এটাই বেটার অ্যাপ্রোচ। কিন্তু এমন কোন ইউজ কেস যদি আসে যে কোনোভাবেই আমরা টপ থেকে বটমে নিতে পারতেছি না, মানে আমার বটম থেকে ব্যাকের দরকার, মানে আমার চাইল্ড থেকে প্যারেন্টে একটা ডাটা নেওয়া দরকার, তো ওদের আমি যতদূর জানি যে একটা ওয়ে আছে যেটাকে রেফ বলে। আচ্ছা রেফ একটা সিস্টেম আছে, তো ওইটার মাধ্যমে চাইল্ড থেকে প্যারেন্টে নেওয়া যায়। কিন্তু ওটা শুধুমাত্র তখনই যখন মানে একেবারে এই সিস্টেমটা ওয়ান ওয়ে ফলো করা না যায় তখন। আচ্ছা, এই আর কি। ওকে।